আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। নতুন বাংলাদেশ গড়তে জাতীয় সরকারের কথা ভাবছে বিএনপি। দলটির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ ও মানুষের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় তার দল। তবে আগামীতে বিএনপি সরকার গঠন করলে বিরোধী দলে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আরটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। গত ৩ মাস দেশের মানুষ সরকারের গতিবিধি পর্যবেক্ষণ করলেও প্রধান রাজনৈতিক দলগুলোর যাত্রা এখন নির্বাচনমুখী। এরই মধ্যে গঠিত হয়েছে নির্বাচন কমিশন। কবে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 দফা সংলাপ হয়েছে প্রধান উপদেষ্টার। সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হোক এমনটাই চায় বিএনপি। অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হলে সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠনের কথা জানান দলটির মহাসচিব। সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হলে এখান থেকে যে দলগুলো আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি সেই দলগুলোকে নিয়ে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করব। এটার উদ্দেশ্যটা হচ্ছে যে সব দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ করানো, সেই দলগুলো থেকে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের সকলকে নিয়ে আপনার একটা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করা। এই কারণে যে সংস্কার পরিবর্তন যে আনতে হবে, এটা এককভাবে একটি দলের পক্ষে করলে সেটা সবসময় সাস্টেইনেবল হয় না। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান মনে করেন, সরকারকে জনমুখী রাখতে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিরোধী দল। বিএনপি সরকারে গেলে জামায়াতের বিরোধী দলে থাকার ইঙ্গিত দেন তিনি। পার্লামেন্টের 2টি টায়ার, সামনের টায়ার পিছনের টায়ার, 2টা মিলিয়ে একটা সাইকেল চলে। কোনো এক টায়ারে কোনো যন্ত্রযান চলে না, মিনিমাম 2টা টায়ার লাগবে। একটা দল থাকবে সরকারে আর একটা দল থাকবে বিরোধী দলে। বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের ভালো কাজকে রিকগনাইজ করা এবং সরকার যদি কোনো ভুল করে তাহলে তার সমালোচনা করা এবং পরামর্শ দেওয়া, ভুল থেকে তাকে বিরত রাখার বা ফিরিয়ে আনার চেষ্টা করা। আমাদের দেশে আনফর্চুনেটলি এটা হয় না। আমাদের দেশে ভালো হইলে শুধু ভালোর গীত, মন্দ হইলে শুধু মন্দের গীত। বিরোধী দলের মধ্যে থেকে যদি কেউ বিরোধী হতে চায় বিরোধী দল হবে। আমি গভর্নমেন্টে যাব না, যেমন আপনার আমাদের গণতন্ত্র মঞ্চ তখন বলেছিল, এখন তাদের অবস্থাটা আমি জানি না। তারা বলেছিল আমরা কিন্তু সরকার আপনাদের জাতীয় সরকারে আমরা জয়েন করব না। এটা ডিপেন্ড করবে যে জামাত তখন কি অবস্থায় থাকবে, জামাত ইলেকশন কি করছে, জামাতের অবস্থানটা কি হচ্ছে। কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার কথা জানান বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। উঠানামার মধ্য দিয়ে যাচ্ছে চলতি সপ্তাহের বাজার দর। গেল কয়েকদিনে আলুর দাম কেজিতে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা। এদিকে মান ভেদে 10 থেকে 20 টাকা কমেছে পেঁয়াজের দর। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার সহ সব ধরনের মুরগি। বাজারে শীতের মৌসুমী সবজি সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমছে। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। দিনকে দিন ভোক্তার সাধ্যের বাইরে চলে যাচ্ছে নিত্যপণ্যের বাজার। একটি পণ্যের দাম কমে তো বাড়ে 2টি পণ্যে। বাজারে আলু সরবরাহে তেমন ঘাটতি না থাকলেও কয়েকদিনের ব্যবধানে ফের বেড়েছে কেজিতে 15 টাকা। তবে বেশ খানিকটা কমেছে পেঁয়াজে। গত 20 দিন আগে আলু বেচলাম 55-60, আলু 70 টাকা বেচন লাগে। বেচতে আসিন 120 টাকা বেচার মতো, 110 টাকা বেচার মতো আইছে। আর ইন্ডিয়ান বেস্টটা 110 বেচতাম, হয়তো 100 টাকা বেচার মতো আইছে। সরকারের যথেষ্ট উদ্যোগ নেওয়া উচিত, তাদের বাজার মনিটর করা উচিত এবং উপদেষ্টাদের আরেকটু অ্যাক্টিভ হতে হবে, তাদের ফিল্ড পর্যায়ে কিছুটা ভিজিট করতে হবে। বাজারে আসছে মৌসুমী সবজি। বিক্রেতারা বলছেন দামও কমেছে, তবে সেটি কাঙ্ক্ষিত মাত্রায় নয়। কালে অন্যান্য শীতে যারা সবজি নতুন সবজি আসার পরে পরে দামটা যে মিলে কমতো, এবারে কিন্তু এই মিলে কিন্তু কমে নাই। এবারকার চিত্রটা হলো উল্টা। যেমন আপেল সিম এখনো মালি আপেল 90 থেকে 100 টাকা কেজি। এই সময় সিম থাকা দরকার ছিল 50 থেকে 60 টাকা কেজি। হঠাৎ কেজিতে 300 টাকা পর্যন্ত বেড়েছে ইলিশ মাছে। তবে দেশীয় অন্যান্য মাছের দাম কমেছে। গত সপ্তাহে ইলিশ মাছ বিক্রি করছিলাম 1 কেজি সাইজের আপনার 1500 বা 1400 টাকা কেজি এরকম বিক্রি করছিলাম। এই সপ্তাহে মাছের আমদানি খুবই কম, যে কারণে আজকে 1 কেজি সাইজের মাছ 1800-1900 টাকা দাম করে আমরা আনতে পারি নাই। বাজারে আসতে শুরু করেছে বিয়ার 28 জাতের নতুন চাল। কেজিতে কমেছে 3 টাকা। অন্যান্য চালের দাম কমতে আরো কিছুটা সময় লাগবে। আমরা 28টা বিক্রি করতাম 60 টাকা থেকে 62 টাকা, এখন ওই 28টা 57-58 টাকা চলতেছে। এই শুধু এই একটা চালের নতুন আসছে এবং এই চালটার দামেই কেজিতে 2-3 টাকা কমছে। গরুর মাংস আগের দামে বিক্রি হলেও কেজি প্রতি খাসি ও ছাগলের মাংসে বেড়েছে 50 টাকা করে। আগে ছিল 1100 টাকা খাসি, আর 50 টাকা বাড়ছে 1150, আর ছাগল ছিল 950, হয়েছে 1000।
কেজি প্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকায়, আর সোনালিকা মুরগি 300। সেলিম মালিক, RTV, ঢাকা। এদিকে দিনাজপুরে হিলিতে কমেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। প্রতি কেজি 5 থেকে 10 টাকা কমে 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ভারত থেকে রেকর্ড পরিমাণ আলু আমদানি হলেও কমছে না দাম। ভারতীয় আলু 55 থেকে 60 টাকা এবং দেশি আলু 65 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আলুর বাড়তি দামে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। হিলি কাস্টমসের তথ্য মতে গতকাল ভারতীয় 15টি ট্রাকে 420 মেট্রিক টন পেঁয়াজ এবং 72টি ট্রাকে 1850 মেট্রিক টন আলু আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে। টাকা না দিলে ডেঙ্গু মশার ওষুধ ছিটায় না বলে অভিযোগ করছেন নগরবাসী। রাজধানী মোহাম্মদপুরের 32 ও 29 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান 20 থেকে 50 টাকার বিনিময়ে ওষুধ ছিটায় সিটি কর্পোরেশনের কর্মীরা। টাকা না দিলে মিলে না ওষুধ। সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধিতে নেই দৃশ্যমান উদ্যোগ। এদিকে হাসপাতালগুলোতে দেখা মিলছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। ডেঙ্গু রোগে প্রতিনিয়ত ঝরছে প্রাণ, বাড়ছে হাসপাতালে রোগীর সংখ্যা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতায় কমতে পারে এই রোগের সংখ্যা। কিন্তু খোদ হাসপাতাল থেকে যদি ডেঙ্গুর প্রাদুর্ভাব ছড়ায় সেটি আসলে কতটুকু গ্রহণযোগ্য, এমন প্রশ্ন থেকেই যায়। এটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র। জমে আছে পানি, বংশবিস্তার করছে এডিস সহ বিভিন্ন প্রকার মশা। আবার সেই হাসপাতালে ভর্তি শত শত ডেঙ্গু রোগী। রোগীরা বলছেন নিজেরা সচেতন থাকলেও আশপাশের এলাকায় মশা নিধনে কার্যকর কোনো পদক্ষেপ নেই। অপরিষ্কার ওনার মশা দেয়, ওষুধ দেয়, তাও এগুলা যায় না। এই একজনে আরেকজনের কামড় দেওয়ার কারণে এই জন্য আক্রান্তটা বেশি হয়। ডেঙ্গুতে আক্রান্ত হবার পর সঠিক চিকিৎসা নিতে বিভিন্ন হাসপাতালে গিয়ে হয়রানির শিকার হতে হয় জানিয়ে রোগীরা অভিযোগ করেন এতে ব্যাহত হয় চিকিৎসা সেবা। একদিন ব্লাডের পড়তেছিল, ব্লাডটা নিয়ে একটু সমস্যা ছিল আর কি। ডাক্তারকে বলছেন, ডাক্তার বলছে এটা এমনি ভালো হবে, তেমন একটা ট্রিটমেন্ট দেয়নি আর কি ওনারা। তো গত রাত্রে আবার যখন আছে তখন আবার ডাক্তার চলে আসছিল, প্রথম দিন আসে নাই আর কি। যারা নার্স আছে না, এরা কিছু কিছু নার্স আর কিছু কিছু ওই যে ট্রেনিং করে না, এরা ভালো করে কাজ করে না। এদিকে মোহাম্মদপুর এলাকায় গিয়ে দেখা যায় ডেঙ্গু প্রতিরোধে নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র। এলাকাবাসীর অভিযোগ টাকা না দিলে ওষুধ ছিটায় না সিটি কর্পোরেশনের কর্মীরা। আমাদের বাসায় আসে না, জায়গা ঘুরা কয় আপনি যা করার কনগা গিয়া, আবার যায় 20টা দিবার বাসায় ঢুকে, যায় 50টা দিবার বাসায় ঢুকে। এছাড়া প্রতিটি মহল্লার ভবনগুলোর ফাঁকে ফাঁকে ময়লা আবর্জনা ফেলার কারণে বেড়ে চলেছে ডেঙ্গুর বিস্তার। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিনিয়তই বাড়ছে মৃত্যুর মিছিল, এটি যেন থামছেই না। এলাকাবাসী বলছেন মশা নিধনের জন্য যে কার্যকর ওষুধ ছেটানোর কথা সেটি সঠিকভাবে হচ্ছে না। এতে করে বেড়ে চলছে এই রোগের সংখ্যা। তাই অতি দ্রুত এই রোগ নিয়ন্ত্রণ করতে হলে মশা নিধনের পাশাপাশি সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিয়ে গুলিতে নিহত হন সাভারের শ্রাবণ কাজী। শ্রাবণ মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন। ছুটিতে দেশে এসে আন্দোলনে যোগ দেন শ্রাবণ। ঘটনার 3 মাস পেরিয়ে গেলেও একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে বইছে শোকের মাতম। সাভারের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়ার তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। সাভারের মান্নান গাজী এবং শাহনাজ দম্পতির এক ছেলে এবং মেয়ের মধ্যে শ্রাবণ বড়। পরিবারের আর্থিক সংকট থাকা সত্ত্বেও ছেলের উজ্জ্বল ভবিষ্যতের আশায় ভর্তি করান মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে। ছুটিতে দেশে এসে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নেয় শ্রাবণ। সাভার বাজার বাস স্ট্যান্ডে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। এমন মৃত্যু এটা তো চোখে দেখা যায় না, আমার এখনো কঠিন, আমার কলিজা ফাটি যাচ্ছে। লেখাপড়া শেষে ভালো চাকরি নিয়ে ছেলে সংসারের হাল ধরবে এই আশায় ছিলেন বাবা মা, কিন্তু শ্রাবণকে ঘরে আটকে রাখতে মায়ের কোনো যুক্তি সেদিন কাজে লাগেনি। আমার যদি 2টা সন্তান থাকতো তাহলে তোকে দুই বাইরে পাঠিয়ে দিতাম, একজন তো আমার কাছে আইতো। তারপরে বলতেছে তাই আমি বাবা জান তুমি গেলে গা, আমাকে দেওয়ার মতো কেউ নয়। আমার এখন ভাইয়ের কথা মনে পড়লে অনেক কষ্ট হয়। দীর্ঘ 3 মাস পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কেউ আসেনি। বিষয়টি নিয়ে কষ্টের কথা জানান শহীদ শ্রাবণের বাবা। এ সময় ছেলে হত্যায় জড়িতদের বিচার চাইলেন তিনি। গুলি লাগছে মাথায়, আমি কি সে বাড়িতে আছে নাকি নাই, গণস্বাস্থ্যে গেছি যায় দেখি তাকে টেবিলের উপরে ফেলে রাখছে, যে
মৃত। আমি শহীদের বাবা, আমার কাছে আজও পর্যন্ত কোনো সরকারি কোনো লোকজন আমাদের কাছে আসে নাই। আর যারা সত্যিকারী অপরাধী তাদের জন্য কঠিন বিচার হয়। শ্রাবণের এমন মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন না প্রতিবেশীরা। এমন কিছু করে যাতে সেটা সবাই চোখে পড়ে বা সবাই। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে দোয়া দিবস পালিত হচ্ছে। বিস্তারিত জানাতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিন আরাফাত। মাহিন, দোয়া দিবসের আয়োজন কেমন দেখছেন এবং সরকারের পক্ষ থেকে কেউ উপস্থিত আছে কিনা জানাবেন। নাবিলা, আপনি যেমনটি বলছিলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের উদ্দেশ্যে বাইতুল মোকাররম সহ দেশের প্রত্যেকটি মসজিদের বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে এবং সেই আয়োজনের প্রেক্ষিতে আজকে বাইতুল মোকাররম মসজিদে জুমার নামাজের পরে দোয়ার আয়োজন করা হয়েছে এবং সেখানে যারা গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিলেন এবং আহত হয়েছেন তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে। বলা হয়েছে যাদের প্রাণের বিনিময়ে যে এই বৈষম্যহীন বাংলাদেশ আমরা পেয়েছি, নতুন বাংলাদেশের নতুন করে যেন বৈষম্য শুরু না হয় সেই দিককে খেয়াল রাখতে হবে। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে এখানে সরকারের পক্ষ থেকে কেউ উপস্থিত হয়েছে কিনা, আমি বাইতুল মোকাররম মসজিদ কমিটির সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেমনটা বলেছিলেন যে সরকারের পক্ষ থেকে কেউ মসজিদে আসেননি বা আসার কোনো খবর তাদেরকে জানানো হয়নি। তবে যারা শহীদ হয়েছিলেন এবং আহত হয়েছিলেন তাদের পরিবারের অনেকেই আসলে এখানে নামাজ পড়তে আসেন এবং এই দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেছেন। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে বাইতুল মোকাররম মসজিদে আসলে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মুসল্লি নামাজ পড়তে আসেন এবং তাদের এখানে উপস্থিতি এবং নামাজ পড়তে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর এখানে বিশেষ অবস্থান আমরা আজকে লক্ষ্য করেছি। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে শুধু আজকের জুমার নামাজে নয়, বিগত জুমার নামাজ এবং আগামী 29শে নভেম্বর বা জুমাও এই গণঅভ্যুত্থানে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এবং এই নামাজ শেষে বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতারা আছেন তারা বৈষম্য বিরোধী আন্দোলনে আহত এবং নিহত পরিবারের সাথে যোগাযোগ করছেন এবং তাদের কাছে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন। এবং নাবিলা, আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে যে জুমার নামাজ ছিল, জুমার নামাজের খুতবায় এবং মোনাজাতে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত এবং নিহত হয়েছে তাদের জন্য বিশেষ দোয়া চাওয়া হয়েছে এবং যারা আসলে নিহত হয়েছে তারা যেন শহীদের মর্যাদা পায় সেই দোয়া চাওয়া হয়েছে। আর যারা ধন্যবাদ মাহিন আপনাকে। নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। বিএনপি নবগঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় জানিয়ে কথা বেশি না বলে কমিশনের কাজে নিজেকে প্রমাণ করবে বলে প্রত্যাশা তার। সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন আলাল। ক্যান্টনমেন্টে যে বাড়ি কেড়ে নেওয়া হয়েছিল সে বাড়ি বেগম খালেদা জিয়াকে ফিরিয়ে দেওয়ার দাবিও জানান তিনি। কিন্তু অন্তহীন সময় তো সেই জন্য সংস্কারের জন্য নেওয়া উচিত হবে না। না, এটা দিনক্ষণ গুণে বলা যাবে না, এটা বাস্তব অবস্থা বলে দিবে। যেমন গতকালকে যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্যদের নাম ঘোষণা করা হয়েছে, এটা তো আমরা বলিনি, ওনারা করেছেন। এ তো বুঝলাম একটা পদক্ষেপ এগিয়েছে। এইভাবে যতটা আগাবে এটা আপনারাও বুঝবেন, আমরাও বুঝবো, তখনই মনে করবো যে নির্বাচনের জন্য উপযুক্ত সময় তৈরি হয়েছে। আমরা ওনার উপরে এবং এই নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি। সরকারি গাড়ি অপব্যবহার ও মাত্রাতিরিক্ত ব্যয় থামানো যাচ্ছে না। এতে জ্বালানির পেছনে বছরে খরচ 150 কোটি টাকা। নতুন গাড়ি কিনতে কর্মকর্তা 30 লাখ টাকা ঋণ সুবিধা ও জ্বালানি খরচ নেয়। তারপরও অনেকে দফতরের গাড়ি ব্যবহার করে। প্রকল্পের মেয়াদ শেষ হলেও 400 গাড়ি জমা দেয়নি কর্মকর্তারা, ফলে বাড়ছে সরকারি খরচ। 15 বছরে মন্ত্রী এমপিদের পাশাপাশি আমরাও গাড়ি ব্যবহারে স্বেচ্ছাচারী হয়ে উঠেছে। আতিকা রহমানের রিপোর্ট। সরকারি চাকরি বিধি অনুযায়ী উপসচিব পদমর্যাদা কর্মকর্তা পর্যন্ত সরকারি গাড়ি সুবিধা পান। বর্তমানে যে সংখ্যা 2500। এসব গাড়ির পেছনে প্রতি বছর শুধু জ্বালানি খরচ হয় 150 কোটি টাকা। পাশাপাশি আছে চালকের বেতন ও রক্ষণাবেক্ষণ খরচ।
আওয়ামী লীগের আমলে কর্মকর্তাদের নতুন গাড়ি কিনতে বিনা সুদে ৩০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হয়। জ্বালানি খরচ হিসেবে প্রতি মাসে দেয়া হয় আরো ৫০,০০০ টাকা। সরকারি সুবিধায় নতুন গাড়ি কিনে অনেকেই দপ্তরের গাড়ি ছাড়ছেন না। বাসায় গাড়ি রেখে রুটের গাড়ি চড়েন, ব্যবহার করেন মন্ত্রণালয় ও প্রকল্পে যানবাহন। পরিচয় গোপন রেখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি স্বীকার করেন। গাড়ি কেনার সুবিধা নিয়ে অনেক কর্মকর্তাই দপ্তরের গাড়ি ব্যবহার করেন, তারা ভাড়াও পরিশোধ করেন না। প্রকল্পের গাড়ির যথেচ্ছ ব্যবহারও আছে, ফলে সরকারি ব্যয় বাড়ছে। আওয়ামী মন্ত্রীদের মতো সরকারি কর্মকর্তারাও নিয়ম বহির্ভূতভাবে দপ্তরের গাড়ি ব্যবহার করেছেন, যা এখনো বহাল আছে। প্রকল্প শেষে ৬০ দিনের মধ্যে পরিবহন পুলে গাড়ি জমার বিধান থাকলেও এখনো ৪০০ গাড়ি জমা পড়েনি। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ ব্যাপারে আদেশ জারি হলেও ফল পাওয়া যায়নি। 2006-এর একটি সার্কুলার আছে যে প্রকল্প সমাপনের ৬০ দিনের মধ্যে আপনার এই গাড়িগুলা পরিবহন পুলে জমা দিতে হবে, সচল গাড়ি, অচল গাড়ি না। কিন্তু বিভিন্ন কারণে এই গাড়িগুলো আমরা সময় মতো পাচ্ছি না, এতে পরিবহন পুল ও সাফারিংসের মধ্যে আছে। তবে আমাদের এমন কোনো মেকানিজম নাই যে যাতে তাদেরকে আমরা গাড়ি দেওয়ার জন্য বাধ্য করতে পারি। এই গাড়িগুলো প্রজেক্টে আছে এবং গাড়ি কোথায় আছে এটা যারা প্রজেক্ট মনিটর করেন তারা বলতে পারবে। অনেক কর্মকর্তা স্ত্রী সন্তানদের ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করেন। শিক্ষা প্রতিষ্ঠান কিংবা মার্কেটের সামনে হরহামেশা যা দেখা যায়। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, আমলারা ক্ষমতার অপব্যবহার ও অর্থ অপচয় করে দুর্নীতি করছেন, তাদের জবাবদিহিতার আওতায় আনা জরুরি। সরকারিভাবে যে স্বাভাবিকভাবে যে ব্যবহৃত এন্টাইটেলমেন্টের মাধ্যমে অংশ হিসেবে যে প্রাপ্য সেটা ভোগ করেছেন, আবার প্রকল্পের গাড়ি ব্যবহার করেছেন। এটা বহুমাত্রিক প্রতারণা এবং দুর্নীতি এখানে সংঘটিত হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে এই কারণেই যে তারাই কিন্তু ক্ষমতার ভিত্তি ছিল। সংস্কার হচ্ছে তার অংশ হিসাবে এই বিষয়গুলোকে প্রতিহত করার মতো নীতিমালা অনুসরণ করা হবে, প্রণয়ন করা হবে, অনুসরণ করা হবে, বাস্তবায়ন করা হবে। রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের সাথে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলকভাবে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই এটা আসলে বাস্তবে প্রতিরোধ করা সম্ভব হবে। জনগণের করের টাকায় সরকারি যানবাহনের যথেচ্ছ ব্যবহার ও অর্থ অপব্যয়ে এখনই লাগাম টানার দাবি সচেতন সবার। আতিকা রহমান, RTV, ঢাকা। শুধুমাত্র রাজনীতিবিদরাই নয়, গেল ১.৫ দশকে রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলারা মিলে আর্থিক খাতকে ধ্বংস করেছে। সবাই মিলে অর্থ পাচার, ব্যাংক লুট ও কর ফাঁকি দিয়ে আর্থিক খাতকে দুর্বল করেছে। এদের বিরুদ্ধে মামলা দেওয়ার পাশাপাশি এদেরকে সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করতে হবে। সকালে রাজধানীতে আর্থিক খাতের বিশৃঙ্খলা তৈরিতে ব্যবসায়ীদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম রায়হান। এছাড়া বিগত সরকারের আমলে রাজনৈতিকভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের কারণে আজ ব্যাংক খাতের বেহাল দশা বলে মন্তব্য করেন তিনি। ঋণ নির্ভর প্রকল্পগুলোকে কেন্দ্র করে দেখা গেছে এই রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ীদের একটা নেক্সাস, তারা ওখান থেকে দুর্নীতিগুলো করেছে। গত ১ দশকে অথবা ১-১.৫ দশকে যে নতুন চিত্রটা আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে যে দুর্নীতির শুধু ব্যাপকতা নয়, দুর্নীতির একটা ইন্টারকানেকশন। মানে যেই লোক অথবা যে প্রতিষ্ঠান একই সাথে ঋণ খেলাপি, তারা একই সাথে কর খেলাপি, তারা একই সাথে টাকা পাচারকারী। এককভাবে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যারা দুর্নীতিবাজ, যারা ঋণ খেলাপি, তাদের বিরুদ্ধে যেমন মামলা করাটা জরুরি, সেই সমস্যাগুলো বন্ধ করার জন্য কি উদ্যোগগুলো নেওয়া যেতে পারে সেই জায়গাটা কিন্তু মানুষের কল্যাণে আগামী দিনেও বিমান বাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে তেজগাঁওয়ের শাহীন হলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের বৈমানিক ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা জানান। মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর বিভিন্ন অবদান তুলে ধরে বাহিনীটিকে আরও শক্তিশালী করতে অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির কাজ চলমান রয়েছে বলে জানান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এই অনুষ্ঠানে ২৯ জনকে সংবর্ধনা দেওয়া হয়। বিমান বাহিনীকে একটি আত্মনির্ভরশীল ও উন্নত প্রযুক্তি সম্পন্ন বাহিনীতে রূপান্তরিত করার প্রয়াসে হিসাবে ইতিমধ্যে আমরা মেইনটেনেন্স এবং ওভারহলিং সক্ষমতা বৃদ্ধি করে যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশ তৈরির অংশ হিসাবে প্রতিষ্ঠা করেছি নতুন নতুন মেইনটেনেন্স এবং ওভারহলিং ইউনিটস, এবং দেশের আর্থমানবিক বা আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে এবং রাখবে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন নির্বাচনে ভূমিধস বিজয়ের পর নিজের দ্বিতীয় মেয়াদের প্রশাসন সাজাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে বিতর্কিত ব্যক্তিদের প্রশাসনে নিয়ে আসা নিজ দলে সমালোচনার মুখে পড়ে তিনি। অ্যাটর্নি জেনারেল হিসেবে ম্যাট গেটসকে মনোনয়ন দিয়ে সবচেয়ে বেশি ধাক্কা খান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এই অবস্থায় ম্যাট গেটসের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ট্রাম্প। শীর্ষ আইন কর্মকর্তা হিসেবে ট্রাম্প এবার বেছে নিয়েছেন টম বন্ডিকে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংশ্লিষ্টরা বলছেন, গেটসের তুলনায় সিনেটরদের কাছ থেকে সম্ভবত কম বিরোধিতার মুখোমুখি হবেন বন্ডি। ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ঘুষ জালিয়াতির অভিযোগ করায় বিতর্কের মুখে পড়ে নরেন্দ্র মোদী বিজেপি সরকার। আদানিকে মোদী সরকার সুরক্ষা দিচ্ছে বলেও অভিযোগ তুলেছে বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই ঘটনার পর আদানি গ্রুপের সঙ্গে বিমানবন্দর ও বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পের দুটি বড় চুক্তি বাতিল করেছে কেনিয়া। এদিকে বাংলাদেশের সঙ্গে আদানি পাওয়ারের অসম বিদ্যুৎ চুক্তির বিষয়ে উচ্চ আদালত পর্যালোচনার নির্দেশনা দিয়েছে। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেডারেল কৌশলীরা ঘুষ ও প্রতারণার অভিযোগ এনেছেন। এর পরিপ্রেক্ষিতে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। মার্কিন আদালতে আদানির দুর্নীতি নিয়ে এবার খোদ ভারতেই বিতর্কের মুখে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকার আদানিকে সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। আদানির বিরুদ্ধে সংসদীয় তদন্তের দাবি জানান তিনি। এ ঘটনার পর আদানি গ্রুপের সঙ্গে বিমানবন্দর ও বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পের প্রায় 274 কোটি মার্কিন ডলারের চুক্তি বাতিল করল কেনিয়া। এদিকে মার্কিন আদালতে এমন এক সময় আদানি গ্রুপের বিরুদ্ধে এসব অভিযোগ দায়ের হয়েছে যখন বাংলাদেশে গ্রুপটির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিলের দাবি ক্রমেই জোরালো হয়ে উঠেছে। আদানির সঙ্গে বিপিডিবির বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছেন খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশের সঙ্গে আদানি পাওয়ারের অসম বিদ্যুৎ চুক্তির বিষয়ে উচ্চ আদালত থেকে 2 মাসের মধ্যে হাইকোর্টে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে নির্দেশও এসেছে। খরচ হয় এটি ভারতের অন্য। রাকিব হাসান, RTV প্রতিষ্ঠানের। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের খবর। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। অ্যান্টিগা স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। এই ম্যাচে যে কোনো ফরম্যাটে টাইগারদের ইতিহাসটা সুখকর না থাকলেও বছরের শেষটা রাঙিয়ে তোলার দিকে নজর থাকবে মিরাজ মুমিনুলদের। আর স্বাগতিকদের লক্ষ্য জয়ের ধারায় ফেরা। বিস্তারিত রফি আমিনের রিপোর্টে। সাদা পোশাকে বছর জুড়ে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের অবস্থান ছিল একই মেরুতে, যেখানে ব্যর্থতার বৃত্তে আবদ্ধ ছিল বার্থওয়েট মিরাজরা। দুটো দলই সবশেষ হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টাইগারদের শুরুটা ছিল ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে হোয়াইট ওয়াশ দিয়ে, মাঝে পাকিস্তান সফরটা ছিল ভিন্ন। এরপর ভারত ও প্রোটিয়াদের কাছে যাচ্ছেতাইভাবে পরাজয়। এমন পরিসংখ্যান নিয়ে শুক্রবার ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলতে নামবে লিটন তাসকিনরা, যেখানে অতীতটাও সুখকর নয় টাইগারদের। সবশেষ 3 সফরেই হোয়াইট ওয়াশের লজ্জায় পড়েছে। এরপরও অতীত ইতিহাস ভুলে বছরটা জয় দিয়েই শেষ করায় নজর থাকবে টাইগারদের। এদিকে ওয়েস্ট ইন্ডিজ বছরটা অস্ট্রেলিয়ার মাঠে জয় দিয়ে শুরু করলেও পরবর্তী 5 টেস্টের 4টিতে হেরেছে, বাকি একটি ড্র। ফলে টাইগারদের বিপক্ষে অতীতকে পুঁজি করেই ঘুরে দাঁড়াতে মাঠে নামবে সামার জোসেফ, কেমার রোচরা। রাফি আমিন, RTV। ফুটবল। দেশের ফুটবলে নতুন সংযোজন চ্যালেঞ্জ কাপের মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে নতুন ফুটবল মৌসুম। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু বিকেল 5টায়। প্রথম চ্যালেঞ্জ কাপের ম্যাচে ঐতিহ্যবাহী মোহামেডানের বিপক্ষে লড়বে বসুন্ধরা কিংস। জুলাই অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে এই আসরের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপ। কিংস অ্যারেনায় গ্যালারিতে আঁকা হয়েছে অভ্যুত্থানের গ্রাফিটি। প্রথম চ্যালেঞ্জ কাপে জমজমাট লড়াইয়ের আভাস দিয়েছেন দু দলের কোচ ও খেলোয়াড়রা। কিংস অ্যারেনায় দাপুটে জয় নিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে যায় দু দলই। বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে ও ঢাকাস্থ চায়না দূতাবাসের সহযোগিতায় ঢাকায় শুরু হয়েছে 2 দিনব্যাপী অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ। শুক্রবার ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা ক্রীড়া নিয়ন্ত্রক বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উশু ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ ইফাজ আহমেদ। এবারের আয়োজনে সেনাবাহিনী, বিজেপি, আনসার, ডাক বিভাগ, বাংলাদেশ পুলিশ, বিকেএসপি, জেলা ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন উশু ক্লাবের প্রায় 5 শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছে। 23 নভেম্বর শনিবার শেষ হবে এবারের অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ।
দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।